দর্শক স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের বিশেষ সাক্ষাৎকারে। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজনৈতিক অবস্থা এবং এখন রাজনৈতিক নেতারা বর্তমান অবস্থা নিয়ে কী ভাবছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করি। আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সাকি ভাই? আছি, চলছে। এখন তো ভালো থাকার কথা, কারণ রাজপথে দীর্ঘদিন ছিলেন, গত 15 বছর রাজপথে ছিলেন, নানা রকমের আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা সবসময় আপনাকে দেখেছি রাজপথে আন্দোলনে। এখন সেই অবস্থা থেকে তো নিশ্চয়ই পরিত্রাণ হয়েছে, আপনারা যেটা চেয়েছেন সেরকম একটা অবস্থায় আপনারা এখন আছেন। বর্তমান সরকারকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন বা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। দেখুন, রাজপথে লড়াই আমরা কেবল 15 বছর নয়, আমি নিজে 90 সাল থেকে একটানা রাজপথে আছি। আমরা প্রত্যেকটি সরকারেরই গণবিরোধী অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে লড়াই করেছি। একই সাথে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। এবং বাংলাদেশে এই দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় বিশেষভাবে বিগত সরকার যে একটা পুরো রাষ্ট্রযন্ত্রকে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় পরিণত করে যেভাবে একটা শাসন জারি করেছিল, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এবং সেই লড়াই গত জুলাই আগস্টে এসে আমরা দেখলাম আমাদের শিক্ষার্থীরা, আমাদের লাখো কোটি শিক্ষার্থী, তারা নিজেদের জীবন দিয়ে এখানে এমন এক অভ্যুত্থান সৃষ্টি করলেন যে অভ্যুত্থানে অভিভাবকরা, জনগণের বিভিন্ন অংশ এবং সকল এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো সকলের অংশ তৈরি হয়েছিল এবং সকলের সমর্থনের ভিত্তিতে এটা একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। সরকার বিদায় নিয়ে নিয়েছে, এটা আমাদের একটা বড় অর্জন। সেই দিক থেকে বলতে পারেন যে একটা বড় জগদ্দল পাথর থেকে আমরা মুক্ত হয়েছি। কিন্তু এখানেই শেষ নয়, কেননা একটা ফ্যাসিস্ট ব্যবস্থা এখনও রয়ে গেছে। শাসক অপসারিত হয়েছে, কিন্তু ব্যবস্থাটা এখনও পর্যন্ত আমরা বদলাতে পারিনি। কারণ এটা রাতারাতি বদলে ফেলারও প্রশ্ন নয়, এই বদলের কাজটা এখন আমাদের দ্বিতীয় পর্বের কাজ এবং এই গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের কাজটা আমাদের এখনকার কাজ। সেই কাজের জন্য আসলে আরও বেশি ব্যাপকভাবে জনগণকে ঐক্যবদ্ধ করতে হচ্ছে, কেননা নানা চিন্তা মত ধারা আছে। তার মধ্যে একটা ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থা, একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করা, তার জন্য জনগণের যে ঐক্যবদ্ধ শক্তির জায়গা দরকার, সেই জন্য কাজ করা এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার এবং সেটাই আমরা কাজ করছি। আপনারা আসলে কখন বুঝতে পারলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে বা তিনি দেশ থেকে পালিয়ে গেছে? এই বিষয়টা আসলে কখন বুঝতে পারলেন? দেখুন, যেভাবে শেখ হাসিনা সরকার 14 তারিখেই একটা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে তার দাবি না মেনে নিয়ে বরং তাকে ভয়ানকভাবে একটা অপমানজনক আক্রমণ করলেন, মুক্তিযোদ্ধার নাতিপতির সাথে রাজাকারের নাতিপতির তুলনা করলেন। কারণ মুক্তিযোদ্ধার নাতিপতির সাথে যখন আপনি কোনো তুলনা করেন, এর মধ্যে দ্বারা যে বাকি যারা আছে মুক্তিযোদ্ধার বাইরে সবাই কিন্তু ওই অভিধায় অভিহিত হয়ে যায়। তো ফলে যে কনটেক্সটে, যে প্রেক্ষাপটে এই প্রসঙ্গটা এসছে এবং উত্তরটা উনি দিয়েছেন, তাতে বাকি সবাইকেই কিন্তু ওইভাবে আক্রমণ করা হয়েছে। এই যে মর্যাদায় আঘাত হানা এবং তার প্রতিবাদে ছাত্ররা নামলো, সেখানে কোনো ক্লারিফিকেশন না দিয়ে উল্টো তাদেরকে ছাত্রলীগ লেলিয়ে দেওয়া, তাদের উপরে যে ভয়ানক অত্যাচার, হাসপাতালে গিয়ে অত্যাচার, তারপরে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সরাসরি গুলি করে হত্যা, এরপরে আসলে একটা সরকার যে আর মানে এর টিকে থাকার কোনো ন্যূনতম জায়গাটা থাকে না। এবং ফলে আমরা 17-18 তারিখেই এটা স্পষ্ট হয়ে গেছিল যে এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না, কেননা তারা যেভাবে ছাত্রদেরকে একটা পুরো রাষ্ট্রশক্তি ব্যবহার করে এক নির্বিচার হত্যাযোগ্য করছে। আপনি 18 তারিখের কমপ্লিট শাটডাউন প্রোগ্রাম দেখেন, এরকম শান্তিপূর্ণ কর্মসূচিতে কিভাবে হামলা করে প্রায় 100-র কাছাকাছি শিক্ষার্থী জনতাকে হত্যা করা হয়েছে। তো ওইটা, এই যে লাশের কারবালা তৈরি তারা করেছিল, ওই দিনই আমরা বলেছিলাম 18 তারিখে, এবং বিশেষভাবে 19 তারিখ সকালে আমরা এই বক্তব্য দিয়েছিলাম যে সরকারের আর ক্ষমতায় থাকার কোনো ন্যূনতম কোনো অবস্থা নেই, তাদের যেতে হবেই। এবং সেটা
তারা বহুভাবে চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত 5 তারিখে 4 তারিখে আমরা যখন দেখলাম যে জনগণের সমস্ত অংশই এমনভাবে ফুঁসে উঠছেন, তারপরেও তারা কি ভয়ঙ্করভাবে নিজেদের দলীয় ক্যাডারদেরকে অস্ত্র দিয়ে জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য, হামলা করার জন্য তাদেরকে লেলিয়ে দিয়েছিল। এবং এর ফলে ওই একদিনেই 4 তারিখে কত শত নিহত হয়েছে এখনও তার সংখ্যা আমরা পরিষ্কারভাবে জানি না। তো এবং তারপরে যেভাবে 5 তারিখ থেকে তারা আরও কারফিউ জোরদার করে আরও ব্যাপক হত্যাযজ্ঞের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু জনগণও একেবারে লড়াইটার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন পরিষ্কার হয়ে যাচ্ছিল যে এই সরকারকে 5 তারিখেই বিদায় নিতে হবে। আমরা আসলে দুপুরবেলা যখন সেনাপ্রধান বক্তব্য দিবেন এবং জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, হ্যাঁ, এটাতে এই বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে সরকার কোনো না কোনোভাবে আসলে পদত্যাগ করতে যাচ্ছেন অথবা ইতিমধ্যে করে ফেলেছে, কিছু একটা ঘটছে। কেননা তার মানেই কোনো না কোনো সংবাদ আসছে যেটা জনগণের জন্য ধৈর্য ধরার অথবা তার জন্য স্বস্তিকর হবে। তো সেই দিক থেকে বলতে পারেন ওই সময়ই জেনেছি, এবং তারপরে তো সংবাদ মাধ্যমেই খবরটা চলে এসছে যে পদত্যাগ করে তিনি দেশত্যাগও করেছেন। সেনাপ্রধান রাজনৈতিক দলের নেতাদের নিয়েও কিন্তু একটা বৈঠকের ব্যবস্থা করেছেন, সেখানে আসলে আপনিও কিন্তু এই বৈঠকে ছিলেন। হ্যাঁ, সেনাপ্রধানের পক্ষ থেকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হয়েছিল, বেশ কয়েকজন নেতৃবৃন্দ, আমার সাথেও যোগাযোগ করা হয়েছিল। আমি যদিও একটু দেরিতে খবর পেয়েছি, কারণ আমার সাথে সেই সময় আমার ফোন সাথে ছিল না। তো আমরা সেখানে গিয়েছি এই বিষয়টি মানে বলার জন্য যে বিশেষভাবে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা, 3 বাহিনীর প্রধান কর্মকর্তারা সবাই সেখানে ছিলেন। তারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছ থেকে জানতে চেয়েছেন যে এই রকম একটা পরিস্থিতিতে কী করণীয়। আমরা যেটা করণীয় মনে করেছি সেটা সেখানে তুলে ধরেছি যে ছাত্ররা এই আন্দোলনে একটা নেতৃত্বমূলক ভূমিকা নিয়েছে এবং তাদের দাবি ছিল সকলের কাছে গ্রহণযোগ্য একটা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করতে হবে, তারাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো আমরা সেটা বলেছি যে ছাত্রদের সাথে আলোচনা করে রাজনৈতিক দলগুলোর সাথে আরও স্টেক হোল্ডার রাজনৈতিক দল আছে তাদের সাথে কথা বলেন এবং শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে একটা অন্তর্বর্তী সরকার গঠন করা। এবং জনগণের সাথে সেনাপ্রধানের সভা হচ্ছিল বা কথা হচ্ছিল, তখন কি শেখ হাসিনা দেশের বাইরে চলে গেছে? ওই সময় তো সে না, সেটা আমরা ওইখানেই কিন্তু আমরা সংবাদ মাধ্যমের খবর দেখেছি এবং ওইখানে এটা স্পষ্ট হয়ে গেছে যে তিনি ইতিমধ্যে দেশত্যাগ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আছে এবং আপনারাও এই সরকারের কাছে একটি গণতান্ত্রিক একটি সরকারের জন্য বলা হচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষে। আসলে সেক্ষেত্রে এখন আপনারা কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন? দেখুন, এই সরকার একটা গঠিত হয়েছে একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে এবং হাজারো আমাদের শিক্ষার্থী জনতার রক্তের উপর দাঁড়িয়ে, হাজার হাজার আহত, এখনও তারা হাসপাতালে কাতরাচ্ছেন। লক্ষ কোটি মানুষের একেবারে যাকে বলে সশস্ত্র শক্তির বিরুদ্ধে নিরস্ত্র লক্ষ কোটি মানুষ যুক্ত একটা তাদের সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে অভ্যুত্থান হয়েছে, সরকার পদত্যাগ করে দেশ ত্যাগ করেছে এবং একটা নতুন সরকার গঠিত হয়েছে। এবং যে কারণে এই সরকার কিন্তু বলতে পারেন অভ্যুত্থানের সরকার এবং সেই সরকারের প্রতি সমর্থন জনগণের আছে, রাজনৈতিক দলগুলোর আছে, বিশেষত যারা লড়াই করেছে, শিক্ষার্থীরা তো আছেই, শিক্ষার্থীদের প্রস্তাবেই সেটা হয়েছে। এখন এই রকম একটি সরকার, তাদের দায়িত্ব হচ্ছে দেশে একটা স্থিতিশীলতা আনা, দেশের এই হত্যাকাণ্ডগুলোর বিচার করা, অতীতে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে গত 15 বছর ধরে, গুম খুন, দুর্নীতি, লুটপাট, পাচার, সেগুলোর একটা বিচারের ব্যবস্থা করা এবং দেশে একটা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, এইগুলো তাদের আশু কাজ। এবং একই সাথে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা যেখানে এই যে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাষ্ট্র ব্যবস্থাটা একটা আমূল গণতান্ত্রিক রূপান্তর করতে হবে এবং তার জন্য একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত লাগবে এবং সেটার জন্য সংবিধান, রাষ্ট্র যেভাবে আছে, আইন কানুন ইত্যাদি, এগুলোর বদল ঘটাতে হবে, একটা গণতান্ত্রিক সংবিধানের ভিত্তিতে আমাদের দাঁড়াতে হবে। তো সেই জায়গাটা যাওয়ার যে
রাজনৈতিক প্রক্রিয়া সেটা তারা শুরু করবেন। আমরা মনে করি যে বেশ কিছু প্রতিষ্ঠানগুলোর যে পুনর্গঠনের প্রশ্ন সেইগুলো তাদের তো যত দ্রুত সম্ভব তাদের করা দরকার। পুলিশ বাহিনী থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রশাসন এবং অন্যান্য প্রতিষ্ঠানের পুনর্গঠনের, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলোর পুনর্গঠনের প্রশ্ন আছে, পাবলিক সার্ভিস কমিশন যারা সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার জন্য প্রতিষ্ঠান, সেটার প্রয়োজন আছে। বিভিন্ন রকম অ্যাপেক্স বডি মানে ব্যবসায়ীদের সংগঠন, এফবিসিসিআই থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে একটা পুনর্গঠনের প্রয়োজন আছে এবং সেই সব প্রতিষ্ঠানগুলোরও কিছু সংস্কারের প্রয়োজন আছে যাতে করে এই প্রতিষ্ঠানগুলো কার্যকর করার ক্ষেত্রে এবং তার গণতান্ত্রিক একটা ভূমিকা রাখার জন্য সেই উপযোগী পরিবেশটা সৃষ্টি হয়। আইন অনেকগুলো আছে যেগুলো বদলানোর দরকার, যেগুলো বাতিল কিছু করা দরকার, সংস্কার করা দরকার এবং একটা রাজনৈতিক কনসেনসাস তৈরি করা দরকার রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং সমস্ত স্টেক হোল্ডার, শ্রেণী পেশার মানুষের মধ্যে যে আমাদের সংবিধানের মধ্যে মৌলিক পরিবর্তনগুলো কী ঘটার দরকার, বিশেষভাবে ক্ষমতা কাঠামোর দিক থেকে। কারণ আমরা ক্ষমতার ভারসাম্য চাই, ক্ষমতার ভারসাম্য ছাড়া জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যাবে না। মূলত তো একটা গণতন্ত্রের প্রধান কথা হচ্ছে যে জনগণের প্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহিতা করবে এবং এই জবাবদিহিতার জন্য ক্ষমতার ভারসাম্যটা হচ্ছে জরুরি। তাহলে একটা রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে, ধরুন সংসদ, সরকার, বিচার বিভাগ, এদের মধ্যে ক্ষমতার ভারসাম্য দরকার এবং আরও যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে সেটার জন্য প্রয়োজনীয় সংস্কার দরকার। এখন এইগুলো বিষয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা আছে, শিক্ষার্থীরা প্রস্তাব দেবে, তারা ইতিমধ্যে এই বিষয়ে কাজ করছে বলে তারা ঘোষণা দিয়েছে। ফলে এই নানা ধরনের সমাজের বিভিন্ন অংশ থেকে ইতিমধ্যে প্রস্তাবও আসছে। এইটা একটা যাকে বলে যে একটা বিরাট তর্ক আলাপের মধ্য দিয়ে অগ্রসর হবে এবং এই কনসেনসাসটা তৈরি হওয়া দরকার। ফলে তারপরে আমরা মনে করি যে এই একটা সংস্কার, গণতান্ত্রিক নির্বাচন, এর মধ্যে একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি হবে এবং একটা নির্বাচিত সংসদ একটা গণতান্ত্রিক সংবিধানকে কায়েম করবে। তো এই পুরো প্রক্রিয়াটাই আসলে সংস্কারের প্রক্রিয়া। ফলে এই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া এই সরকারের কর্তব্য এবং সেখানে খুব দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে তাদের খুব এফেক্টিভ মানে কার্যকর আলোচনা দরকার। আলোচনাটা এমন নয় যে কিছু একটা জমা দেওয়ার প্রশ্ন, আলোচনাটা একটা এফেক্টিভ আলোচনা হওয়া দরকার বলে মনে করি। আপনারা তো দীর্ঘদিন ধরেই রাজনীতি করছেন, আপনাদের দল দীর্ঘদিন ধরে নানা ধরনের প্রোগ্রাম করে আসছে, কিন্তু দলের নিবন্ধনের ব্যাপারে আসলে আপনারা কত দূর অগ্রসর হয়েছেন? দেখুন, আমরা 2019 সালের জুন মাসে আমরা আমাদের লিখিত রায় পেয়েছিলাম হাইকোর্ট থেকে যে আমাদের লিখিত রায় পাওয়ার 30 দিনের মধ্যে আমাদেরকে নিবন্ধন দিতে হবে। আমরা দেখলাম এই বিগত ফ্যাসিস্ট সরকার তার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনকে, তাদের নির্দেশে অনুগত নির্বাচন কমিশন আমাদের নিবন্ধনে আটকে রাখল হাইকোর্টের রায় সত্ত্বেও। এবং দেখুন, এই সম্প্রতি আরেকটি রাজনৈতিক দল হাইকোর্টে গিয়েছে, আমাদের মতোই তারা একটা রায় পেয়েছে। রায়ের লিখিত কপিও প্রয়োজন হয়নি, মানে মৌখিক রায় ভিত্তিতেই কিন্তু নির্বাচন কমিশনই তারা নিবন্ধনটা দিয়ে দিয়েছে। তার মানে সরকারের চাপে যে এরা দেয়নি সেটা তো খুব পরিষ্কার। তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারের চাপে চলে, এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতাটা। তারা আমাদের নিবন্ধন তো দেয়নি, যখন আমরা এটা কোর্টে অ্যাপিল করলাম যে আদালত অবমাননা হচ্ছে, তারা আদালতের নির্দেশ পালন করছে না, তখন তারা চেম্বার জজের কাছে গিয়ে অ্যাপিল করলো। তো এখন এটা অ্যাপিলের ডিভিশনে আছে এবং যেহেতু পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইনি প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়ার উপরে সরকারের একটা প্রবল কর্তৃত্ব ছিল, ফলে আমরা মানে সেই জায়গায় খুব ভরসা করে উঠতে পারিনি যে আমরা আসলে এই ক্ষেত্রে ন্যায় বিচার পাবো কিনা। তো আমরা এখন আদালতের কাছে অ্যাপিল করেছি যে অ্যাপিলটা দ্রুত শুনানির ব্যবস্থা করা হোক। ইতিমধ্যে একটা তারিখ নির্ধারিত হয়েছে 20 অক্টোবর, আশা করি এই তারিখে শুনানি হবে। এর আগেও যদি নির্বাচন কমিশন তারা আর তাদের অ্যাপিল প্রসিকিউট করতে না চায়, তাহলে তো আমাদের হাইকোর্টের রায় বহাল থাকে এবং সেই দিক থেকে এটা কার্যকর হতে পারে। তো এটা তো নির্বাচন কমিশনের কাজ, আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে এগোচ্ছি, আইনি প্রক্রিয়া এগোচ্ছি। আপনারা তো একটা জোটের সাথে যুক্ত আছেন, গণতন্ত্র
মঞ্চ। তো এটাকে আসলে আপনাদের এতদিন তো ধরেন সরকার পরিবর্তন বা নানা রকম অন্যায়ের প্রতিবাদের জন্য বা রাজনৈতিক একটা জোট যাই বলি না কেন, এইটাই কি আপনাদের নির্বাচনী জোট হিসাবেই থাকছে, নাকি আসলে আপনারা কোনো বড় দলের সাথে রাজনৈতিকভাবে বা আগামী নির্বাচনের জন্য জোটবদ্ধ হতে পারে? একটা ফ্যাসিস্ট ব্যবস্থা, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুগপৎ আন্দোলন করেছি এবং সেই লড়াইয়ের একটা অর্জন আমাদের হয়েছে যে ফ্যাসিস্ট সরকার পতন ঘটেছে। এখন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ের প্রশ্ন, এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ের ক্ষেত্রে এখন এসে যে ঐক্যের জায়গাটা, সেটা একটা নতুন বাস্তবতায় নতুন করে একটা জায়গাতে যাবে। আমরা বেশ কিছুদিন ধরেই আমরা একটা ইসলামিক জোটের কথা শুনছি, আবার বাম ঘরানার একটা জোটের কথা শুনছি। আসলে এই জোটগতভাবে অবস্থানগুলোকে আপনি কিভাবে দেখছেন? না, দেখুন, রাজনীতি তো একটা মানে এমন একটা প্রক্রিয়া যেখানে জনগণকে ঐক্যবদ্ধ করতে হয়। ফলে এবং প্রত্যেকটি দলেরই কোনো না কোনো একটা যেমন আদর্শিক অবস্থান থাকে, তার কতগুলো লক্ষ্য এবং কর্মসূচি থাকে। তো লক্ষ্য এবং কর্মসূচিতে যখন মানে যদি অনেকগুলো প্রশ্নে অনেকের সাথে ঐক্যের জায়গা সৃষ্টি হয়, তখন জনগণকে ঐক্যবদ্ধ করার জন্যই এই মানে জোটগত জায়গা, একটু বৃহত্তর ঐক্যের প্রশ্নগুলোকে সামনে আসে। ফলে এটা একটা গণতান্ত্রিক রাজনীতিতে এটা খুবই একটা নিয়মিত প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া যে একটা নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে একটা লক্ষ্যকে সামনে রেখে যারা অধিকতর কাছাকাছি বোধ করবেন, নৈকট্য বোধ করবেন, তারা এক জায়গায় দাঁড়াবেন। কেননা ওইটা নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে যেহেতু ভোট কিংবা জনসমর্থন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেইটার ওই নির্দিষ্ট লক্ষ্য এবং কর্মসূচিকে কেন্দ্র করে জনগণকে ঐক্যবদ্ধ করা, তার সমর্থন আদায় করার জন্য রাজনৈতিক দলগুলো এই কাজটি করবে। ফলে এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। শেখ হাসিনার আবারও দেশে ফিরে আসার সম্ভাবনা আসলে কতটুকু দেখছেন? দেখুন, আমরা বহুবার আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছিলাম যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আওয়ামী লীগ একটা ভূমিকা রাখা দরকার, এবং যেহেতু আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তাদের একটা ঐতিহ্য আছে। কিন্তু আওয়ামী লীগ তাদের ওই গণতান্ত্রিক ঐতিহ্যের সাথে যতটুকু ৭১ সালের পূর্বে তাদের ছিল, সেইটার সাথে আসলে তাদের সম্পর্ক রক্ষা করতে আগ্রহী নয়, বরং তারা যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখা এবং পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে পকেটে ঢুকিয়ে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করা, এটাই তাদের মূল লক্ষ্যের জায়গায় দাঁড়িয়েছিল। এবং তারা ১৪, ১৮, ২৪ তিনটা নির্বাচন এইভাবে তামাশা করে পার করে দিয়ে এত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল যে তারা মনে করেছে যে এইভাবেই বোধহয় চিরস্থায়ী বন্দোবস্তটা হবে। ফলে দমন, পীড়ন, মিথ্যা, গুম, খুন, একেবারে মানুষকে বিভাজিত করার চেষ্টা করা, এগুলি তাদের পথ হয়েছে। গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া তাদের পথ হয়নি। এবং এটা করতে গিয়ে আমরা শেষ পর্যন্ত তাদেরকে এই জনগণের একটা বিরাট অভ্যুত্থানের মুখে তাদের দেশ ক্ষমতা ছাড়তে হয়েছে, দেশ ত্যাগ করতে হয়েছে। এখন এইটার এবং যেভাবে তারা হাজার হাজার মানে মানুষকে গুলি করে, আহত করে এবং প্রায় হাজারের উপরে মানুষকে নিহত করে, হত্যা করে, এটাকে বলে ম্যাস কিলিং। এইটার পরে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে বড় আকারে একটা আঘাতপ্রাপ্ত হয়েছে। এবং সরাসরি শেখ হাসিনা যেহেতু এই বিষয়ে তার নির্দেশ দিয়েছেন, তিনি তার নির্দেশেই সমস্ত কিছু ঘটেছে। ফলে স্বাভাবিকভাবে পুরো হত্যাকাণ্ড এবং সমস্ত কর্মকাণ্ডের দায় তার উপরে আছে। সেদিক থেকে তার রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এই পুরো বিচার মোকাবেলা করে, সেটা তো আসলে এখনই নির্ধারণ করে যাবে না। তবে এই বিচার তাকে মোকাবেলা করতে হবে, এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। শেখ পরিবারের বাইরে গিয়ে আওয়ামী লীগ আবারও পুনর্গঠন হওয়া বা স্বচ্ছ ইমেজের কাউকে দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন হওয়া, এরকম নানা রকম আলোচনা আছে। আপনার কাছে কি মনে হয় যে আসলে শেখ পরিবারের বাইরে গিয়ে আওয়ামী লীগ কি আসলে পুনর্গঠন হওয়া সম্ভব? সেটা আসলে আমি এখন কিভাবে বলতে পারবো। মানে আমরা যেটা আমাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে আমরা নীতিগত জায়গার দিক থেকে আমরা সবসময় একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা চেয়েছি, এবং যে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় সকল দল মত নিজেকে অংশীদার ভাবতে পারবেন। ফলে অপরাধের বিচার নিশ্চিতভাবে হবে। রাজনৈতিক দলগুলো এই নিজেদেরকে যাতে
একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নিজেদের অংশীদার ভাবতে পারেন, সেই রকম ব্যবস্থা প্রতিষ্ঠা আমাদের মূল লক্ষ্য। বিএনপি এবং জামাত ইসলাম তারা একটা সময় রাজনৈতিক একটা জোটে ছিল, কিন্তু তারা দীর্ঘদিন রাজনৈতিক জোটে নেই, কিন্তু আপনাদের সাথে যুগপৎ আন্দোলনে সবাই ছিল, বিএনপি জামাত থেকে শুরু করে সবাই ছিল। আসলে বিএনপি এবং জামাতের আবারও জোটে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না? দেখুন, এইটা কিন্তু একটা ইয়ের বিষয় যে আপনি খেয়াল করে দেখবেন যুগপৎ আন্দোলনটা যখন শুরু হয় তখন বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ সহ 39টি রাজনৈতিক দল এই যুগপৎ আন্দোলনে 31 দফা লক্ষ্যকে সামনে রেখে এক দফার ভিত্তিতে করেছে। জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন, আরও বেশ কয়েকটি দল, ইসলামী দল, তারা কিন্তু তাদের নিজ নিজ অবস্থান থেকে সরকারের বিরুদ্ধে তাদের লড়াই করেছে। অন্যদিকে আবার সিপিবি, বাসদ সহ বামজোট, তাদের প্রায় 17-18টি বামপন্থী রাজনৈতিক দল ছোট বড়, তারা কিন্তু তাদের নিজ নিজ অবস্থান থেকে লড়াই করেছে। ফলে প্রায় 63টি রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করেছিল যার যার অবস্থান থেকে, যুগপৎভাবে এবং কখনো কখনো কেউ কেউ আবার জোটগতভাবে। কিন্তু এটা সব কিছু একই মঞ্চে তো ছিলই না, এমনকি সবাই যুগপৎ ধারাতেও ছিল না। প্রশাসনের আসলে যে 15 বছরের দলীয়করণ হয়েছে, সেই জায়গা থেকে আসলে এখন কি করে বের হবে এই সরকার? এটা একটা ধারাবাহিক পরিশোধনের প্রক্রিয়া। যারা ভীষণভাবে এই সরকারের সুবিধাভোগী এবং এই সুবিধার বিনিময়ে পুরো প্রতিষ্ঠানটাকে দলীয়কৃত করতে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা প্রধান ভূমিকা পালন করছেন, তাদেরকে চিহ্নিত করা দরকার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এবং তারপরে প্রশাসনের মধ্যে এমন সংস্কার আনা দরকার, পুনর্গঠনটা এমনভাবে করা দরকার যাতে প্রত্যেকেই বুঝতে, মানে তারা তাদের এই দলীয়করণটা যে একটা এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় গেলে কি পরিণতি হয় সেটা যাতে তারা উপলব্ধি করতে পারেন। ফলে এখানে এই প্রশাসনকে সেইভাবে পুনর্গঠন করা এবং তার প্রয়োজনীয় সংস্কার করাটা মধ্য দিয়েই এটা আমাদেরকে অর্জন করতে হবে। আদালতে দেখুন, আদালতে যে ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি এখন, এটা একটা বাস্তবতা যে মানুষ বিক্ষুব্ধ, বিশেষত যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড। কিন্তু আমরা মনে করি যে রাষ্ট্র কর্তৃপক্ষ তারা এমনকি যে ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত তারও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব, তারও মানবাধিকার নিশ্চিত করার দায়িত্ব তার আছে। এবং কেউ যাতে অপরাধীরা নিজেরা আক্রান্ত হিসেবে একটা হাজির করতে না পারে, সেইটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অপরাধীদের বিচারের মধ্য দিয়ে শাস্তি হবে, এই ধরনের মানে বিচার বহির্ভূতভাবে কোনো শাস্তির বিষয়টি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। ফলে আমরা মনে করি যে এই বিষয়টি রাষ্ট্র এবং সরকার তারা এখন গুরুত্বের সাথে দেখবেন। এবং যেটা আমাদের দিক থেকে জায়গা, যে একটা ফ্যাসিস্ট শক্তি যে ধরনের প্রতিষ্ঠানগুলো কিংবা তার যত রকম নির্যাতনের কাঠামো তৈরি করে তারা জনগণকে ভয় দেখায়, নির্যাতন করে, হত্যা করে, গুম করে, সবই কিন্তু লক্ষ্য একটাই, তাকে দাবিয়ে রাখা। এইটার বিরুদ্ধে লড়াই করে আমাদের মর্যাদার প্রতিষ্ঠার জায়গা, নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা, সেইটা লড়াইয়ের জায়গা ছিল। এটা যাতে আমরা কোনোভাবে না ভুলি, এটাই আমাদের নৈতিক শক্তির জায়গা। বিশেষত গণতান্ত্রিক শক্তি যারা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়ছে, এই গণতান্ত্রিক ব্যবস্থার নৈতিক ভিত্তির উপরে কিন্তু পুরো লড়াইয়ের শক্তিটা দাঁড়িয়ে আছে। কাজেই এই লড়াইটাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো ভূমিকা কোনোভাবেই কাম্য হবে না। একই সাথে যেটা বলবো যে আমরা যে গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, আমরা বলছি যে একটা মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে, সকল নাগরিকের সুযোগের সমতা তৈরি হবে, বৈষম্যহীন জায়গায় আমরা যেতে পারবো। সেইটা যাওয়ার অর্থ হচ্ছে যে আমরা এই গুমের মতো ভয়ঙ্কর একটা ঘটনা, একটা অপরাধ, যেটা একটা রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে করানো হচ্ছে, গুম করে আয়না ঘরে আটকে রাখা বছরের পর বছর ধরে যেটা করা হয়েছে, এই ধরনের কোনো তৎপরতা আর যাতে কোনোভাবেই কোনো রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা না হতে পারে, তার জন্য একদিকে আইনগত বিষয়, অন্যদিকে একটা গণতান্ত্রিক শাসন যেখানে জবাবদিহিতার জায়গা থাকবে, সেই রকম একটা ব্যবস্থা আমাদের পৌঁছাতে হবে।
বাংলাদেশে আমরা কোনো সরকারই যাতে এই ধরনের গুম এবং এই ধরনের অপরাধ আর সংগঠিত করতে না পারে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে, সেইটার জন্য লড়াইটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। ধন্যবাদ এটিএন নিউজে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনাকে আমি আরেকটা বলে ফেলি, আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে কথা বলতে বলার জন্য।